বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাধ্যমিক স্তরের জীববিজ্ঞান অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরুতেই আমরা কিছু পরামর্শমূলক আলোচনা করেছি এবং তার আলোকে কিছু সাজেশন নিয়ে কথা বলবো। তো প্রথম অধ্যায় থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে একটু শুনে রাখো। আহ এবং ওই প্রশ্নগুলো ইনশাল্লাহ যে কোনো বোর্ড যে কোনো সালে তোমরা বারবার দেখতে পাবো। 1 নম্বর স্থানে আছে দ্বিপদ নামকরণ। এই দ্বিপদ নামকরণ অংশটা প্রায় সময়ই পরীক্ষায় আসে। কি শামিমা কিছু বলবা নাকি? তুমি হ্যান্ড রাইজ করছো। না স্যার, ভুলে চাপ লেগে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, হ্যান্ড রাইজে অনেক সময় আকর্ষণ, দৃষ্টি আকর্ষণ করতেই পারো। এটা এটা মনে হয় অনেকের এই ফাংশন জানা নাও থাকতে পারে। তোমরা এটা নিজেরাও একটু দেখে নিও। ওখানে হ্যান্ড রাইজ বলে একটা অংশ থাকে। ওই অংশে ক্লিক দিলে তখন কিন্তু আমার চোখের সামনে আসবে যে সে হয়তো আমার সাথে কিছু বলতে পারছে। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন কি বললাম? দ্বিপদ নামকরণ। শুনে রাখো, এটা এই প্রশ্ন প্রায়ই পরীক্ষায় আসে। দ্বিপদ নামকরণ কি, দ্বিপদ নামকরণের নিয়মাবলী। দ্বিতীয় প্রশ্ন হলো তোমার শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস কি, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি, অথবা শ্রেণীবিন্যাসের ধাপগুলো লেখা। এই শ্রেণীবিন্যাসের পরেই যে প্রশ্নটা ঘুরে ফিরে নানান আঙ্গিকে আসে, সেই প্রশ্নটার নাম হলো তোমার বিভিন্ন রাজ্যের বিবরণ দেওয়া থাকে। আবারও বলতেছি, রিপিট করে, বিভিন্ন রাজ্যের বিবরণ দেওয়া থাকে। ওই বিবরণের আলোকে আমাদেরকে বলতে হবে যে এটা কোন রাজ্যের বা কোন গোত্রের প্রাণী অথবা উদ্ভিদ, এবং তার আবার বৈশিষ্ট্য কি। তোমরা নিজেরা দেখো, এটা কিন্তু থাকে এবং বিবরণেই কিন্তু ওগুলো উল্লেখ থাকে। এবং অনেক সময় ছবি দিয়েও বলবে যে এটা কোন মানে রাজ্যের হবে। তাহলে এখানে রাজ্য আমাদের মোট মিলে কয়টা রাজ্য আছে বলো তো? রাজ্য কয়টা মনে নাই? পাঁচটা। 5টা রাজ্য আছে, ইয়েস। পাঁচটা আছে। হ্যাঁ, 5টা। দেখো আমাদের জগতে এখানে তোমার কিংডম যেটা আছে 2টা, সুপার কিংডম 1 এবং 2। সুপার কিংডম 1-এ আছে তোমার হলো একটা রাজ্য, তার নাম হলো মনেরা। মনেরা রাজ্য একটা হলো, হ্যাঁ। কিন্তু এর মন অনেক বড়। মন অনেক বড় মানে বুঝো, এটা বিশাল বড় একটা রাজ্য আর কি। আর পরবর্তী সুপার কিংডম 2-তে আছে তোমার 4টে রাজ্য আছে। কি আছে বলো তো? একটা হলো প্রোক্যারিওটা, একটা হলো প্রতিষ্ঠা। ইউক্যারিওটা। হ্যাঁ, ইউক্যারিওটাতে 4টে রাজ্য আছে। কি কি আছে? দুই একটা নাম। প্রতিষ্ঠা। কি প্রতিষ্ঠা। কি? প্রতিষ্ঠা, ইয়েস। পাঞ্জাই, অ্যানিমিলিয়া, আর এটা কি আছে? ক্লান্তি। ইয়েস, প্লান্টি। থ্যাংক ইউ। ক্লান্তি। হ্যাঁ, এখন তোমাদের কাজ হলো ক্লান্তি। এই প্রত্যেকটি রাজ্যের বেশি নাম, মাত্র 3টা করে বৈশিষ্ট্য পড়বা। তাদের খাবার গ্রহণ, তাদের বংশবিস্তার, এবং তাদের জীবন স্টাইল আর কি, বৈশিষ্ট্য, তারা দেখতে কেমন। এই 3টা করে বৈশিষ্ট্য পড়বা, 2-3টা করে প্রাণী বা উদ্ভিদের নাম মনে রাখবা। ওটা কিন্তু তোমাদের বইতে আছে। ওই জিনিসগুলোই ঘুরে ফিরে দেওয়া হয়, ইভেন ছবিও দেওয়া হয় কিন্তু। আহ তখন তোমরা নিশ্চয়ই ওইগুলোকে সহজেই নিয়ে তোমরা ইনশাল্লাহ করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা একটু নিজেরা দেখি যে এই ধরনের প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসছে কিনা। আমরা একটু কিছুটা যাচাই করি। যদিও এখানে 19 সাল পর্যন্ত প্রশ্ন আছে, তোমাদের কাছে লেটেস্ট 22 সাল পর্যন্ত প্রশ্ন অনেকের কাছে থাকবে। এবং সেখানে তোমরা এটা যাচাই করে ইনশাল্লাহ দেখবা। তো আজকে আমরা একটু দেখি, এখানে যেরকম নম্বরে দেখা যাচ্ছে কি দেখো তো, নামকরণ পদ্ধতি। নিশ্চয়ই বুঝতে পারছো এটা দ্বিপদ নামকরণের প্রশ্ন। এর নম্বরে কি দেওয়া হয়েছে দেখো তো এই প্রশ্নের।
ঘ নম্বরে কি বলা হচ্ছে? যে জীবটির কোষের সাথে আদি কোষের বিভিন্নতা রয়েছে বিশ্লেষণ করো। তাহলে আদি কোষ নিয়ে যখন বলা হচ্ছে, দেখি মনেরা গ্রুপ নিয়ে কথা না? মনেরা গ্রুপের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা আসবে। তো আমরা সাধারণত আদি কোষে কি দেখি? সুসংগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না, সেখানে যা থাকে কোষের অন্যান্য অংশগুলো থাকে, সেখানকার কিছু বিবরণ হবে, দিয়ে আমরা এই বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার করব। তার উদাহরণ হিসেবে কি দেব? ব্যাকটেরিয়া, নীলাভ শৈবাল, এরকম উদাহরণ দেব, দিয়েছিস। এখন তুমি একটা জিনিস মাথায় রাখো, এখানে যতগুলো কথা যেভাবে লেখা আছে, তোমার কথাটা যে ঠিক সেই রকমই হবে এমন কিন্তু নয়। এটা তোমার কথাটা অনুরূপ নাও হতে পারে। কোনো টিচার খাতা দেখার সময় এটা মাথায় রাখো, যে তিনি কিন্তু ওই যে নোটও দেখবে না যে তুমি এই প্রশ্নের আসলে নোটে অ্যান্সার কি আছে আর তুমি কি লিখছো। ওনার কাছে মনে হচ্ছে যে এটা মনেরা গ্রুপের কথা হবে, তুমি সেই মনেরা গ্রুপ থেকে প্রয়োজনীয় কথা লিখছো কিনা, সেই আদি কোষ থেকে প্রয়োজনীয় কথা লিখছো কিনা, উনি এটা দেখবেন। উনি যদি দেখেন যে তুমি আদি প্রাণী, আদি কোষ থেকে সবকিছুই লিখছো, মোটামুটি ঠিক আছে লেখা, তাহলে সবকিছুই ঠিক। কি আমার কথা বুঝতে পারছো কি? এই যে এখানে যতগুলো হ্যাঁ। কথা লেখা আছে, এই জিনিসগুলো হয়তো 100 ভাগ তোমাদের ওই সময় মনে নাও থাকতে পারে, কিন্তু কিছু জিনিস মনে থাকবে, যে আমাদের আদি কোষের ক্ষেত্রে কি থাকে কি নাই, এটা তো আমাদের কিছু না হলেও মনে থাকবে। সেটুকুর আলোকে লিখে দিলেই নম্বর পাবো। আর বায়োলজিতে তোমরা একটা জিনিস বৃদ্ধি করার চেষ্টা করো, তা হলো নিজেদের ভিতরের কিছু তথ্য। সে তথ্য ভান্ডার কি? এই যে মনেরা যখন পড়বা, মনেরার ওখান থেকে মিনিমাম 3টা বৈশিষ্ট্যের কথা আমি বলছি, 3টা বৈশিষ্ট্য যখন সুন্দর করে পড়বা, এই 3টা বৈশিষ্ট্য এখান থেকে তুমি লিখে দিলে। দেখো আমি আমি ওইটাকে বাড়ানোর উপায় বলে দিচ্ছি। ওই 3টা বৈশিষ্ট্য যে তুমি লিখবা, ওই 3টার উপর আবার ব্যাখ্যামূলক একটা করে লাইন যোগ করবা। এখন হয়তো ভাববা যে স্যার এটা আবার কেমন যোগ করা? যেমন লেখা আছে যে এদের নিউক্লিয়াসটা সুসংগঠিত নয়, বলতো এর মতো করে আরেকটা বাক্য লেখা যায় না? কেউ কি বলতে পারো এই বাক্যটা কি হবে? এদের নিউক্লিয়াস সুসংগঠিত নয়, এই বাক্যের সাথে কি মিল করে আরেকটা বাক্য আমি বলে দিচ্ছি, যে নিউক্লিয়াসের যে যে অঙ্গগুলো আছে সবগুলো অঙ্গ এখানে নাই, এই কথা বলা যায় না? কথা বলো, বলা যায় কি না? হ্যাঁ, বলা যায়। বলা যায়। তাহলে এই জিনিসটা তোমাদের মধ্যে বাড়াবা। কি হয়েছে, এরা সবাই সবুঝি না, মানে সবাই নিজের খাবার নিজে তৈরি করে এরকম না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো করতে পারে, যেমন নীলাভ শৈবাল। এখন এই কথাগুলো যে সবুঝি নয় সেটার উপর ব্যাখ্যা দেওয়া যাবে না, যে এদের শরীরে সবার কি থাকে না, ক্লোরোফিল থাকে না, সে কারণে এরা নিজের খাবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তৈরি করতে পারে না। তোমরা বলো তো এই কথাগুলো কি বইতে এইভাবে লেখা আছে? নাই কিন্তু। কিন্তু তুমি যদি লিখে দাও, এটা কি ভুল হবে? না। আমি কিন্তু এটার নামই বলছি, যে স্বগ্রুপের কিছু কথা তুমি লিখবা, সেটা সঠিক কথা কিন্তু বইয়ে নাই, অথবা কোনো নোটেও তুমি পড়োনি। কারণটা কি? কারণ হলো তোমার তো একটা ঘ নম্বরের প্রশ্ন মিনিমাম একটা পৃষ্ঠে লিখতে হবে তোমাকে। বুঝতে পারছো কি? এই এক পৃষ্ঠে লেখার জন্য নিজের পেটের মধ্যে একটু কথা বাড়াও। এই যে দেখো, ছেলেরা একত্রিত হলে গল্প একটু কমই করে, মেয়েরা একত্রিত হলে দেখা যায়, মানে গল্প তাদের কিন্তু কখনো শেষ হতে দেখিনি আমি, যদি শেষ হয় সেটা ব্যতিক্রম। ঠিক তেমনি একটু পড়ার গল্পটা যেন খাতার সময় কখনো শেষ না হয়। প্লিজ এই চেষ্টাটা সবাই করবো। আমার উদ্দেশ্য কিন্তু আবারও বলতেছি, জীববিজ্ঞান পড়ানোটা আমার উদ্দেশ্য না, ফিজিক্স পড়ানোটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো তোমাদেরকে স্বনির্ভর করা। আমার কোনো উদ্দেশ্য নয় যে তোমাদেরকে অঙ্ক শেখাবো, কারণ 2 বছরে যদি তোমরা অঙ্ক ভালো করে না শিখে থাকো, আমার এই 2-3 মাসে কি শিখবা? কিন্তু আমি এই 2-3 মাসে তোমাদের অতটুকু চেষ্টা ইনশাল্লাহ করব, যাতে করে তোমরা নিজের পায়ে কিছুটা হলেও দাঁড়াতে পারো। এবং কেউ কেউ এটা নিয়ে আলসেমি করো না, আমি প্রত্যেকটা সেক্টরে একটাই চেষ্টা করব। এই যে সামনের দিন হয়তো ইংলিশের ক্লাস আছে, সেখানেও কিন্তু আমি নির্দিষ্ট কিছু টপিকস ইনশাল্লাহ শেখাবো। সেখানে তোমরা নিজেরাও একটু উপলব্ধিতে নিয়ে আসতে পারবা যে আমি যে যতটুকুই দেখাবো
ওইটুকুতে তোমরা স্বনির্ভর হও, কারো সাহায্যের দরকার নেই। প্রশ্ন পরীক্ষায় আসবে, প্রশ্ন পড়বা, নিজেরা সলভ করবা। যদি সলভ করতে না পারো তাহলে আমার কাছে পড়াটা ব্যর্থ। আমি সে ব্যর্থ হতে চাই না। ইনশাল্লাহ আল্লাহর কাছে আমি সাহায্য চাই, এবং তোমরাও আমাকে সহযোগিতা করো নিজেরা পড়াশোনা করে। হ্যাঁ, আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন তোমরা দেখো, লেখা আছে এখানে, ছবি দেওয়া আছে। গ নম্বর বলা হয়েছে যে বি এর কোষ বিভাজন পদ্ধতি ব্যাখ্যা করো। এখন বলো তো, বি যদি তুমি না চেনো তাহলে কি তার কোষ বিভাজন পদ্ধতি বলতে পারবা? বলো। না। হ্যাঁ, এই জন্যই কিন্তু ওই যে রাজ্যগুলো তোমাকে চিনতে হবে বা বুঝতে হবে যে বি হলো এই জিনিস, এবং এটা আমরা এভাবে চিনবো। মেবি ব্যাকটেরিয়া হবে ওটা, নাকি? হ্যাঁ। হ্যাঁ, ব্যাকটেরিয়া, খালি ব্যাকটেরিয়া চিনতে পারলে কিন্তু তার কোষ বিভাজন পদ্ধতি মনে কি না। দ্বিবিভাজন না? দ্বিবিভাজনের ব্যাখ্যা দিবা। সি নম্বর কি আছে, হ্যাঁ। এ এবং সি এর মধ্যে কোনটি উন্নত? এ তো মনে হয় হাইড্রা। হাইড্রা না? দেখো তো, এর ছবি কিন্তু হাইড্রা। গাছ। আর আর সিটা তো হলো তোমার অ্যাভিস, পাখি। এটা আমাদের উন্নত শ্রেণী না? এনিমিলিয়া। হ্যাঁ, এনিমিলিয়া, ইয়েস। হ্যাঁ। তাহলে আমরা এই হাইড্রা আছে যে গ্রুপে, হাইড্রার এমনি বৈশিষ্ট্য আমরা জানি। এর কি আছে, দুই দ্বিস্তরী প্রাণী, এর মাঝখানে অ্যাক্টোডাম অ্যান্ড্রোডাম দুইটা স্তর আছে। তোমার কোর্সিকা আছে, ভিতরে বিভিন্ন, এই বৈশিষ্ট্যগুলো দিলাম। আবার পাখির ক্ষেত্রে পাখির বৈশিষ্ট্যগুলো দিয়ে আমি ব্যাখ্যা করলাম যে আসলে পাখিটাই বেশি উন্নত। উন্নত। হ্যাঁ, এই উন্নত ব্যাখ্যা দিলেই কিন্তু হয়ে যাবে। শোনো, তোমরা, আমি আবারও বলতেছি, তোমরা সত্যিকার অর্থে সৃজনশীল কিভাবে আসে এটার উপর প্র্যাকটিস না করা থাকার জন্য অনেকেই কিন্তু, ওই যে তুমি যদি বই থেকে অন্ধের মতো মুখস্থ করো, ওই অন্ধ মুখস্থ তোমার কোনো উপকারে আসবে না। কারণ পরীক্ষায় প্রশ্ন আসতেছে কিভাবে তার আলোকে তোমাকে সলভ করতে হবে। এজন্য প্রত্যেকেরই উচিত সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করা, বই পড়ার পাশাপাশি সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমরা একটু দেখি তো, আমরা একটু আমাদের যে একটু অন্য যে বোর্ডে যেগুলো আসছে, এটা তো স্কুল বোর্ড, একটু আমরা একটু ভিন্ন বোর্ডটা একটু দেখি, সেখানে প্রশ্ন কি আঙ্গিকে আসছে। আহ দেখি তারপরেরটা কোথায় আছে। হ্যাঁ, ইয়েস, পেয়ে গেছি আমি। এটা হলো তোমাদের কত সালে প্রশ্ন আসছে এটা? সালটা ওঠেনি কোনো কারণে। এটা এটা তোমাদের এই প্রশ্নই, সালটা মনে হয় কোনো কারণে ওঠেনি। ও, এটা দেখছি 19, তার আগে। এটা 19 হবে, না হলে 20 বা ওইরকম কিছু হবে, 20 হতে পারে এটা। সালটা হয়তো কোনো কারণে ওঠেনি। তো এখানে দেখো, প্রথমে লেখা আছে কি, একটু একটু খেয়াল করো, শ্রেণীবিন্যাসের একক কি? তো শ্রেণীবিন্যাসের একক মানে প্রত্যেকটা ধাপই শ্রেণীবিন্যাসের একক। বংশগতি বিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন? আচ্ছা, আমি যদি একটু কথা বলি, ভৌত শাখা মানে কি, এটা বলতো কি? কেউ কি বলতে পারবো ভৌত মানে কি? যেমন অনেক জায়গায় লেখা থাকে না ভৌত বিজ্ঞান, এই ভৌত বিজ্ঞান মানে কি? এই বিজ্ঞানকে ভূতেরা পড়ে? আহ আচ্ছা, ভৌতর ইংরেজি জানো কি? ভৌতর ইংরেজি হলো না। ফিজিক্যাল। ফিজিক্যাল কথা বলার সাথেই তো মনে হয় বোঝার কথা, শারীরিক ভাবে যাকে আমরা উপলব্ধি করতে পারি সেটা হলো ভৌত। কথা বুঝতে পারছো কি এখন? যেমন হ্যাঁ। একটা একটা গাড়ির গতি, এটাকে আমরা কি দেখতে পারি না, বুঝতে পারি না? একটা গাড়ির চড়ে তো দেখতে পারি যে গাড়ির গতি কেমন, তাহলে এটাকে শরীর দিয়ে উপলব্ধি করতে পারছে না? কিন্তু আমি যদি বলি যে তারের মধ্য দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, এটা কি চোখে দেখছি? একটা গাড়ি গতিশীল হচ্ছে, এই গাড়িকে কিন্তু আমরা দেখতেছি, গাড়ি গতিশীল কিভাবে হচ্ছে সেটাও দেখতেছি, এটা ভৌত। বাট একটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, এটা কি আমরা চোখে দেখেছি?
সুতরাং এই এই বিদ্যুতের এটা কিন্তু, না হ্যাঁ এটা কিন্তু ভৌত না। সবাই কি খুব কঠিন মনে করছো আলোচনাটা? ভৌত মানে ওটাই যা আমরা ফিজিক্যালি অনুভব করতে পারি। আমরা অনেকেই বলি না যে তাকে ফিজিক্যালি কেউ হয়তো টাচ করছে বা ফিজিক্যালি সামনাসামনি সে কথাটা বলছে। ফিজিক্যালি বলতেই তো আমরা বুঝি, এটার বাংলা হলো ভৌত। তো এখানে বলা আছে বংশগতি বিদ্যা নিয়ে আলোচনা করা হয়ে থাকে, তত্ত্বীয় বিষয় নিয়ে হলো বিজ্ঞানের ভৌত শাখার প্রধান বৈশিষ্ট্য। এই কারণে বংশগতি বিদ্যাকে ভৌত শাখা বলা হয়। কারণ বংশগতি বিদ্যাতে বংশের নানা বৈশিষ্ট্য যা কিছু নিয়ে আমরা আলোচনা করি, প্রত্যেকটা জীবের এই বৈশিষ্ট্যটা বাহিরে প্রকাশ হয়। যেমন যদি বলি যে কোনো বাবার মাথার চুল কালো, তাহলে এটাকে আমরা চোখে দেখি, কিন্তু তাহলে আমরা আশা করতে পারি যে তার থেকে যদি নতুন সন্তান মানে নতুন বংশধর আসে, তাহলে তার মাথার চুল কি কালো হবে না সাদা হবে? কথা বলো, কালো হবে না সাদা হবে? কালো হবে, কালো হবে। কালো হবে, ইয়েস। এটা এই জন্য এটা ভৌত বলা হচ্ছে। আশা করি ভৌত মানে বুঝতে পারছো বংশগতি বিদ্যাকে কেন ভৌত বলা হয়। কারণ বংশগতির সকল বৈশিষ্ট্য প্রত্যেকটা জীবের বাহিরে প্রকাশিত হয়, যেটা আমরা দেখতে পাই ফিজিক্যালি, সেটাকে আমরা অনুভব করতে পারি, সে কারণের জন্য এটা ভৌত। গ নম্বর প্রশ্ন দেওয়া আছে, এটা হলো 2 নম্বর চিত্র। উদ্ভিদের নামকরণের ক্ষেত্রে তুমি কি কি ধারাবাহিকতা রাখবা? দেখো ওই যে ল্যাটিন নামকরণ নিয়ে যে প্রশ্ন, সেটাই কিন্তু দ্বিপদ নামকরণের। 2 নম্বরের ছবি দেখতে হবে, ছবি দেখে তোমাকে বলতে হবে 2 নম্বর চিত্রের ক্ষেত্রে ধারাবাহিকতা ল্যাটিন নাম ব্যবহার করব, তারপরে তার অন্যান্য অপশন গুলো বসাবো। তো এখানে গ নম্বরে হয়তো লেখা আছে যে বিষয়গুলো, সমস্ত অপশন গুলো মিলে কিন্তু তোমার দ্বিপদ নামকরণের সবগুলো নিয়মই এখানে লেখা আছে। হয়তো বলবো স্যার কোথায় সেই বাকি অংশ, এই যে বাকি অংশ এখানে দেখো। তাহলে এইটা যে দ্বিপদ নামকরণ, তুমি যদি সৃজনশীল থেকে এই প্রশ্ন না পড়ে থাকো, তুমি বইয়ের দ্বিপদ নামকরণ একবারে মুখস্থ করে ঠোঁটস্থ করছো, আমাকে বলো তো সৃজনশীল না পড়লে তুমি কি বই থেকে পরীক্ষাটা হঠাৎ করে লিখতে পারবা? একটু একটু মনোযোগ থেকে উত্তর দাও। যে তোমরা দ্বিপদ নামকরণ সত্যি মুখস্থ করছো বই থেকে, কিন্তু কখনো সৃজনশীল পড়োনি, কি আকারে প্রশ্ন পরীক্ষায় আসে এটা দেখোনি, পরীক্ষায় গিয়ে কি লিখতে পারবা? আচ্ছা। সত্যিটা বলো। না না স্যার। খালি কি 2 জন পারবে না তার মানে বাকিগুলো পারবে? মাইশা, রওশন, মিনহাজ, রোহান, শামিমা, কি পারবা? না স্যার, না স্যার। হ্যাঁ, তাহলে মূল সমস্যা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমাদেরকে মূল বই বা নোট আমরা যতই পড়ি, কিন্তু বাস্তব সৃজনশীলে প্রশ্ন কিভাবে আসে এবং তার অ্যান্সারটা কিভাবে হয় আমাদের এটাই শিখতে হবে। আমার উদ্দেশ্য সেটাই। আমি পদার্থ, রসায়ন, জীব, গণিত বা ইংলিশ যা কিছুই পড়াই, প্রত্যেকটা ক্ষেত্রে আমার টার্গেট এটাই যে তোমার একটা জিনিস জানা আছে। দেখো এই যে 2 বছরের ট্যাগ কোশ্চেন অনেকেই শিখেছো, দু দু- 2 বছরে তোমরা এই যে সঠিকভাবে কোথায় তোমার নাউন বসবে, কোথায় প্রোনাউন বসবে, কোথায় অ্যাডজেক্টিভ বসবে, কোথায় অ্যাডভার্ব বসবে, এই যে বাক্যের শব্দের যে নানা রূপে বসানো, এটা অনেকেই হয়তো শিখছো, অনেকেই একেবারেই শিখোনি। ওকে, কিন্তু যেটুকু বা শিখেছো সেটার কিন্তু অনেকেই ভালো করে প্রয়োগ করোনি, ফলে পরীক্ষাতে আসলে দেখা যায় তোমরা কিছুই পারো না। ইভেন নর্মালি যে একটা রাইট ফর্ম অফ ভার্বস, সেটাও তোমরা পরীক্ষায় ঠিক মতো অ্যান্সার করতে পারো না। কেন? কারণ ওইভাবে প্রয়োগ করা শিখোনি। সঠিক বললাম কি? তো আমাদের কাজটা হবে এখন প্রয়োগ শিখতে হবে, কারণ এখন আমরা কিন্তু শিক্ষার্থী না, আমাদের পরিচয় হলো আমরা কি পরীক্ষার্থী। কি আমাদের পরিচয়? শিক্ষার্থী কি আমরা আর আছি? পরীক্ষার্থী। না হ্যাঁ, স্যার তোমরা শিক্ষার্থী পরীক্ষা ছিলে এই যে প্রি টেস্টের আগ পর্যন্ত। প্রি টেস্টের পর থেকে তোমরা ফুল পরীক্ষার্থী। এখন শুধু পরীক্ষা কেন্দ্রিক পড়াগুলো গোছ করতে হবে, মানে পড়া গুছাইতে হবে। ওকে, আমরা তাহলে পরের আর এই প্রশ্নটা একটু শেষ করি। ঘ নম্বরে কি দেয়া আছে দেখি। ঘ নম্বরে বলা হয়েছে 1 এবং 2 নম্বর যে চিত্র দেওয়া আছে এর মধ্যে কোনটা বেশি উন্নত? দেখো তো, 1 নম্বরের ছবি আর 2 নম্বরের ছবি, অবশ্যই 2 নম্বর বেশি উন্নত হবে নাকি? দুই তাহলে নাম্বার এখন তুমি যদি প্লান্টিং।
হ্যাঁ, এই যে আমি তোমাকে একটু আগে বললাম যে 5টা রাজ্যের বৈশিষ্ট্য পড়া লাগবে। এই যে এটা ফানজাই রাজ্য, মানে ফাঙ্গাস নাকি? আর এটা কি? প্লান্টি। হ্যাঁ, প্লান্টি গ্রুপের। তাহলে এই প্লান্টি গ্রুপের বৈশিষ্ট্য আর ফানজাই গ্রুপের বৈশিষ্ট্যকে পাশাপাশি লিখে তোমাকে বলতে হবে যে এই ফানজাই এর চাইতে আমার এই প্লান্টিটাই উন্নত। ব্যাস, তাহলেই বেশি আমাদের যুক্তি তর্কগুলো হয়ে যাবে। কি সবাই পারবা তো? হ্যাঁ। আমি এখন যে প্রশ্ন দেখালাম এটা কিন্তু তোমাদের বইতেই আছে। তো আমি যেহেতু তোমাদের বইতে আছে সে কারণের জন্য আমি এই প্রশ্নটা পড়া হিসেবে তোমাদের দিলাম। ওকে। আর 2 নম্বরটা একটু সংক্ষেপে বলে দেই। 2 নম্বরটা দেখো, এখানে লেখা আছে বি কোন রাজ্যের অন্তর্ভুক্ত। বি মানে এই যে এটা, এই যে দেখো এই ছবি, দেখছো কি? এই ছবি কোন? তারপরে বলা আছে এ এবং সির মধ্যে সর্বোচ্চ কোন রাজ্যের স্থান দেওয়া হয়েছে, তুলনামূলক আলোচনা। তাহলে এটা এটা কি? অ্যামিবার বিবরণ, এটা পাখির বিবরণ দিয়ে তোমরা তুলনামূলক আলোচনা করবা। পারবা কি না? তাহলে পারবো স্যার। হ্যাঁ, বাসায় পড়া হিসেবে এই 2টা প্রশ্ন অবশ্যই থাকলো, তোমরা এগুলো বাসায় করবা। পরিশেষে সবার সুস্থতা কামনা করে আমরা সামনের দিন আবারও ইনশাল্লাহ এভাবে যুক্ত হব, এই প্রত্যাশায় শেষ করছি।